সকালে সবাইকে চা দিয়ে রান্না বসিয়েছি। গ্যাসের একদিকে ডাল আর একদিকে ভাত। হঠাৎ বাবা বলে ওঠেন, বৌমা 1 কাপ চা দিয়ে যাও তো মা। হ্যাঁ বাবা, দিচ্ছি। একটু আগেই সবার জন্য চা দিয়ে এসেছি। বাবার এটা অভ্যাস, উনি ঘন ঘন চা খান। বাবা ঘন দুধের চা খেতে খুব পছন্দ করেন। সসপ্যানটা ভালো করে ধুয়ে নিয়ে ডালের কড়াইটা নামিয়ে বাবার জন্য চা করে দিলাম। আমার স্বামী এসে বলে, তাড়াতাড়ি রান্নাটা করো, আজ তাড়াতাড়ি অফিস যেতে হবে। হ্যাঁ হ্যাঁ করছি। শাশুড়ি মা বারান্দা থেকে বলে, বৌমা আজ জলখাবারে আমি লুচি তরকারি খাবো। হ্যাঁ মা, আপনাদের জলখাবারটা হয়ে গেছে, আপনাদের কি এখন খেতে দিয়ে দেব? না মা, একটু পরে খাবো। আমার স্বামী সুজয় আলু পোস্ত আর ডাল দিয়ে তাড়াতাড়ি করে কোনো রকমে খেয়ে অফিসে বের হয়ে যায়। একটু দাঁড়াও, টিফিনটা নিয়ে যাও। তাড়াহুড়োর মধ্যে ও টিফিন না নিয়েই অফিস চলে যায়। আমার ছোট যা ব্যাংকের ম্যানেজার, দেওরও ওই ব্যাংকে চাকরি করে। দেওরের থেকে যা বেশি রোজগার করে বলে দেওর সহ বাড়ির সবাই ওকে একটু বেশি মন জুগিয়ে চলে। ওদের দুজনের প্রেম করে বিয়ে। আমার যা মাছ ছাড়া ভাত খেতে পারে না। তাড়াহুড়ো করে মাছের ঝোলটা রান্না করে ওদেরকে খাবার বেড়ে দিই। দুপুরে শ্বশুর শাশুড়ি মার জন্য গরম ভাত করতে হয়। সকালে যা তরকারি হয় তার সাথে দুপুরে মা বাবা যা খেতে চান তাই রান্না করে দিই। আজকে মা বলে, বৌমা আমি তো ডাল খাই না মা, তা আর কি রান্না করেছো? মা, আলু পোস্ত আর মাছের ঝোল করেছি। ও, তাহলে তুমি আমার জন্য একটু বেগুন ভাজা আর পটল চিংড়ি করো, কদিন ধরেই পটল চিংড়ি খেতে ভারী মন চাইছে। ঠিক আছে মা। আমার বিয়ে হয়েছে 3 বছর হলো। এতদিনই আমি শাশুড়ি মাকে বেশ ভালো করেই চিনে গেছি। মুখে মিষ্টি মিষ্টি কথা বলে মা বাবা বাছা বলে নিজেদের কাজটুকু কীভাবে করিয়ে নিতে হয় তা আমার শাশুড়ি মা বেশ ভালোই বোঝেন। পাড়ার কাকিমা বা জেঠিমারা এলে যদি বলে, কি গো পার্বতীদি, বৌমা সকালে একা হাতে সব কাজ সামলায়, তুমি তো একটু সাহায্য টাহায্য করতে পারো নাকি? তখন আমার শাশুড়ি মা বলে, বৌমা আমার লক্ষ্মী, ও একা হাতেই সব দিকের খেয়াল রাখে, আমাকে কিছু কাজই করতে দেয় না। আমি কথাটা শুনে মুচকি হাসি। আমি জানি মা মুখে যতই বড় বৌমা বলুক না কেন, আদপে ছোট বৌমাই ওনার চোখের মণি। ব্যাংকের ম্যানেজার বলে কথা, মাস শেষে এত টাকা স্যালারি পায়। আর আমাকে, এই বড় বৌমাকে তো প্রয়োজন শুধু ঘরের কাজের জন্য আর নিজেদের প্রয়োজনটুকু মেটানোর জন্য। আমার কুল আলো করে একটা ফুটফুটে ছেলে হয়। কিছুদিন বাপের বাড়িতে ছিলাম, তাতেই সবাই যেন চোখে অন্ধকার দেখছে। সবার কাজ করতে সমস্যা হচ্ছে, খাবার দাবার রান্নার সমস্যা হচ্ছে। কিছুদিন বাপের বাড়িতে থাকার পর আমি বাড়ি চলে আসি। ভোর থেকে উঠে সব কাজ করি। সমস্যাটা শুরু হয় ছেলেকে স্কুলে ভর্তি করানোর পর থেকে। ছেলে আমার অনেক ছোট, স্কুলে থাকতে চাইতো না। সুজয় আমাকে বাচ্চার স্কুলে অন্যান্য বাবা মায়ের সাথে ওয়েটিং রুমে বসে থাকতে বলে। সকালে সমস্ত রান্না বান্না সেরে সব গুছিয়ে দিয়ে যাই। দুপুরে বাবা মা গরম ভাত খেতে পাচ্ছে না। শাশুড়ি মা বলে, সুজয়, ছেলেকে কি স্কুলে ছেড়ে দিয়ে আসা যায় না? বৌমাকে বল না ছেলেকে তাড়াতাড়ি স্কুলে ছেড়ে দিয়ে বাড়ি চলে আসতে, বাড়িতে কত কাজ থাকে বলতো। এই বয়সে আমি কি এত কাজ করতে পারি? এই প্রথমবার সুজয়কে মায়ের মুখের ওপর কথা বলতে দেখলাম। না মা, ছেলেটা স্কুলে কান্নাকাটি করে, তাই সীমাকে ওর স্কুলে ওয়েট করতে হবে স্কুল ছুটি হওয়া পর্যন্ত। তাহলে কি আমরা সকালের ওই ভাত খাবো নাকি? মা, তুমি যদি বলো আমি একটা কাজের লোক রাখতে পারি, যে দুপুরে এসে তোমাদের জন্য রান্না করে দিয়ে যাবে। থাক, তোকে আর কাজের লোক রাখতে হবে না। আমরা কবে কাজের লোকের হাতে রান্না খেয়েছি বলতো? বাড়িতে দুটো বউ থাকতে কাজের লোকের হাতে রান্না খেতে হবে? মা, তাহলে দুপুরের তোমার আর বাবার রান্নাটুকু তুমি নিজেই করে নিও। সকালে রান্নাটা তো সীমা করে দিয়েই যায়। মা গজগজ করতে করতে রুমে চলে যায়। বুঝতে পারছি মা বিরক্ত হচ্ছে। এইভাবে কিছুদিন চলার পর ছেলেকে পড়ানোর জন্য রাত্রে রান্নাতে একটু সমস্যা হয়। সবার পছন্দে রান্না করে উঠতে পারছিলাম না। বাড়িতে মেম্বার 7 জন, আমরা 3 জন, যা দেওর আর শ্বশুর শাশুড়ি, সবার আলাদা আলাদা খাবার।
সবটা আমাকে করতে হয়, ছেলেকে ঠিক করে সময় দিতে পারি না। একদিন আমি মাকে বললাম, মা রুটি তরকারিটা আমি করে নিয়েছি, ছোটকে বলুন না মা, ও যেন মাছের ঝোল আর ভাতটা করে নেয়, ও তো এখন বসেই আছে। কি বললে তুমি বড় বৌমা? ছোট বৌমাকে সারাদিন বাইরে খাটাখাটুনি করতে হয়, সে কোথায় বাড়িতে এসেছে বিশ্রাম নেবে, না তাকে আমি রান্না করতে বলবো? কখনো না। তুমি তো ঘরেই থাকো, রান্নাটুকু কি করতে পারছো না? মা, সুমনকে পড়াতে হবে। আমাদের কথার মাঝে সুজয় চলে আসে, সীমা তুমি যাও, ছেলেকে পড়াও। আমার শাশুড়ি মা বলে, তাহলে ভাতটা মাছের ঝোলটা কে রান্না করবে? কেন মা, তোমার ছোট বৌমাকে বলো, এমনিতেই এখন তো সে বসেই আছে। আমি ছেলেকে সময় দিতে পারি না, আর সীমাও যদি দিনরাত কাজ করে থাকে, ছেলেকে পড়াবে কখন? ছেলেটাকে তো মানুষ করতে হবে নাকি? আমার ছোট যা ডাইনিংয়ে বসে বসে ফোন দেখছিল, হঠাৎ করে এসে বলে, যাও দিদি, তোমাকে রান্না করতে হবে না। কোথা যখন উঠেইছে তখন বলি, শোনো, এইরকম রান্নার লোক একটা কেন, আমি চাইলে 10টা রাখতে পারি। টাকা ফেললে কাজের লোকের অভাব হবে না। আমি পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছি। ছোট যাকে বোন মনে করে তাকে খাবার বেড়ে দিতাম, সময় মতো তার টিফিন জল বোতল হাতের সামনে এগিয়ে দিতাম। আজকে আমার মতো 10টা কাজের লোক সে রাখতে পারে, আমাকে সে কাজের লোক মনে করে। এটাও শোনার বাকি ছিল। আমার স্বামী সবসময় আমাকে সবার সাথে মানিয়ে চলার কথা বলতো। এখন যখন ছেলের পড়াশোনার প্রসঙ্গ আসছে, ও যেন ছেলের ব্যাপারে অনেক বেশি পজিটিভ। ছেলের জন্য সবার বিরুদ্ধে কথা বলতেও ও দ্বিধাবোধ করে না। আমার শাশুড়ি মা আমার স্বামীকে বলে, কিরে সুজয়, বউয়ের গোলাম হয়ে গেছিস নাকি? এবার বউর আঁচল ধরে ঘোর। আমাকে বলে, ছলনাময়ী, মায়ের কাছ থেকে ছেলেকে আলাদা করে দিলি, কত ছলাকলা শিখে এসেছিস। কিছু পারিস না পারিস, স্বামীকে কি করে বশ করতে হয় সেই মন্ত্রটা ভালোই শিখেছিস। আমার যা আমার দেওরকে বলে, দেখো বিজয়, দাদা ভাইকে দেখো, একটু দেখে শেখো না, বউর মন জুগিয়ে কিভাবে চলতে হয়, কিভাবে বউকে তোষামোদ করতে হয়। আমার যা এক প্রকার আমাকে বিদ্রূপ করে। সব কিছু মুখ বুঝে সহ্য করছিলাম। একদিন আমার স্বামী আর দেওর আলোচনায় বসে, মার্কেটের ওপর আমাদের একটা জমি আছে, ওখানে ঘর বানাবে বলে। আমার যা বলে, আমরা ওখানে বাড়ি বানিয়ে ভাড়া দিয়ে দেব। আমার স্বামী বলে, এই মুহূর্তে তো মার্কেটের ওপর বাড়ি বানাতে গেলে অনেক টাকার ধাক্কা। আমার দেওর বলে, তুই যদি বাড়ি বানাতে না পারিস তাহলে জায়গাটা আমাকে দিয়ে দে, আমি তোকে জায়গার দাম দিয়ে দেবো। আমি আমার স্বামীকে বলি, তোমার কাছে কত টাকা আছে? আমার গয়নাগুলো বেচে দিলে 5-7 লাখ টাকা হয়ে যাবে, ওই দিয়ে হবে না? আমার স্বামী বলে, যেটা বোঝো না সেটা নিয়ে কথা বলতে এসো না। এখন একটা ঘর বানাতে গেলে 20-25 লাখ টাকা লাগবে, এমনিতেই সংসারে এত খরচ। খাচ্ছ তো অন্যের ঘাড়ে বসে বসে, নিজের শখ আহ্লাদ সবই তো পূরণ করছো আমার টাকায়। 10 টাকার ইনকামের মুরদ নেই, সে এসেছে আমাকে সাহায্য করতে, যাও এখান থেকে। আমার যা দেওর মুচকি হাসে। আমি ওখান থেকে দৌড়ে এসে রুমের মধ্যে খুব কান্নাকাটি করি। এই প্রথমবার নিজেকে বড্ড অসহায় বোঝা মনে হচ্ছে। পরের দিন ছেলেকে স্কুলে নিয়ে যাই। আমার এক পাড়ার দিদির সাথে দেখা হয়, ওর বাড়ি স্কুলের পাশেই। দিদি অনেক জোর করে আমাকে ওর বাড়ি নিয়ে যায়, আমার মন খারাপের কারণ জানতে চায়। আমি সবটা দিদিকে বলি। এতদিন শ্বশুরবাড়ির লোকের গঞ্জনা শুনেছি, কোনোদিন এতটা কষ্ট পাইনি। আজ নিজের স্বামী এতগুলো কথা শোনালো, খুব কষ্ট হচ্ছে। দিদি বলে, দেখ, এখনকার যা পরিস্থিতি, সবারই নিজের পায়ে দাঁড়ানো দরকার। এই দেখ না আমাকে, পড়াশোনাটাকে তো কোনোদিন ভালোবাসতে পারিনি। বিয়ের পর 1 বছরের বিউটিশিয়ান কোর্স করেছিলাম, এখন মাসে 30-40 হাজার টাকা ইনকাম করি। তার উপরে ব্রাইডাল মেকআপ বা বিয়ের সিজনে কোণে সাজালে তো আরও অনেক বেশি রোজগার হয়ে যায়। এই দেখ না, আগের মাসে 80 হাজার টাকা পেয়েছি। আমি অবাক হয়ে দিদির কথাগুলো শুনছি। এখন আর একা সামলাতে পারি না জানিস। এখন আমার পার্লারে 6 জন মেয়ে কাজ করে,
তোমার শ্বশুর বাড়ির লোকজন কেউ কিছু বলে না? না রে, ওনারা আমাকে খুব ভালোবাসে আর প্রথম থেকেই আমার কাজে আমাকে অনেক সাপোর্ট করে। আমি দীর্ঘশ্বাস ফেলি। সব শ্বশুরবাড়ির লোকজন যদি এমন হতো। দিদির বাড়ির দোতলায় পার্লার। আমি সেখানে গিয়ে পার্লারটা ঘুরে ঘুরে দেখলাম। আমাকে দিদি বলে, তুই শিখ না, নিজের হাত খরচাটাও তো চলবে। ছেলেকে স্কুলে দিয়ে দিদির পার্লারে কাজ শিখতে যাই। এখন প্রায় সবটা শিখে গেছি। আমার স্বামীকে বলি, আমাকে কিছু টাকা দেবে? কেন, কি হবে? একটা পার্লার খুলবো। পাগল হলে নাকি? পার্লারে কাজ করতে গেলে আগে কাজ শিখতে হয়, সেটা জানো? আমি কাজ শিখেছি। প্রায় 1 বছর হলো ছেলেকে স্কুলে দিয়ে শিপ্রাদির পার্লারে গিয়ে শিখেছি। তোমার পাড়ার শিপ্রাদির কথা বলছো? হ্যাঁ গো, বলছি দেবে গো কিছু টাকা? আরে একটা পার্লার খুলতে গেলে অনেক টাকা লাগবে, ওসব করতে হবে না তোমাকে। দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। এক পর্যায়ে রাগ করে ছেলেকে ওর বাড়িতে রেখে আমি বাপের বাড়ি চলে যাই। 1 সপ্তাহ পর সুজয় আমাকে নিতে আসে। ও পার্লার খোলার জন্য টাকা দিতে রাজি হয়। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা মাঝে মাঝে বাঁকাতেও হয়। প্রথমে একটা রুম ভাড়া নিয়ে পার্লারটা শুরু করেছিলাম। এখন 6 বছর পার্লারে কাজ করছি। শিপ্রা দিদির মতো আমার পার্লারেরও খুব নাম ডাক হয়েছে। সবাই এক ডাকে চেনে, সীমা লেডিস বিউটি পার্লার। এখন আমার ছোট জায়ের বান্ধবীরা, এমনকি আমার স্বামী সুজয়ের অফিস কলিগের স্ত্রীরাও আমার পার্লারে আসে। খুব ভালো লাগে এখন। মার্কেটের ওপর যে জায়গাতে ঘর করবে পারবে না বলে স্বামী সুজয় আমাকে কথা শুনিয়েছিল, সেই জায়গাতেই এখন দোতলা বাড়ি হয়েছে। নিচের ফ্ল্যাটটা ভাড়া দেওয়া হয়েছে, উপরে আমার নিজস্ব পার্লার, সীমা লেডিস বিউটি পার্লার। তবে আমার স্বামী সুজয় এই বাড়িটা বানাতে টাকা দিয়েছে। ভালো লাগে এই ভেবে যে আমি আমার স্বামীর পাশে দাঁড়াতে পেরেছি, তাকে বেশ কিছু টাকা দিয়ে সাহায্য করতে পেরেছি। এখন আমার কাছে 3 জন মেয়ে কাজ করে। সংসারে এখন আমি সেই রকমভাবে কাজ করতে সময় পাই না। তবে যতটুকু সময় পাই ছেলেকে পড়ানো, সংসারের টুকিটাকি কাজ আমিই করি। বাকি সব সময়ের জন্য শ্বশুর শাশুড়ি মার দেখাশোনা করার জন্য, বাড়ির সমস্ত কাজ করার জন্য একজন কাজের মাঝি রেখে দিয়েছি। এখন আমার শাশুড়ি মাও আমাকে বেশ ভালোবাসেন। স্বামী সুজয় আমাকে নিয়ে গর্ব করেন। আমার খুব ভালো লাগে যে আমি এই জায়গাটা তৈরি করতে পেরেছি। এখন আমার শিপ্রাদির বলা একটা কথা খুব মনে পড়ে, আমাদের জীবনের শেষ দিন পর্যন্ত আত্মোন্নতির চেষ্টা করা উচিত। তবেই একদিন সফলতা আসবে, নিজের পায়ে দাঁড়াতে পারবে। সামান্য কিছু টাকার জন্য অন্যের কাছে হাত পাততে হবে না, মাথা উঁচু করে বাঁচতে পারবে। সমাপ্ত। এতক্ষণ পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি গল্পটিকে ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।